পর্যন্ত আলোচনা হয়েছিল বলতে পারবেন? কেন্ট অবজারভেশন তো 6টা, পরে রিভিশন হয়েছিল, লাস্টের একটা বাকি রিভিশন ক্লাস, রাইট। রিভিশন ক্লাস চালু ছিল। আমরা 5 নম্বর সূত্র পর্যন্ত বা 5 নম্বর অবজারভেশন পর্যন্ত করেছি। 5 নম্বর পর্যন্ত এই কমপ্লিট। 5টা না? 5টা না, ঠিক আছে, 5টা। ওকে, এবারে আমরা 6 নম্বর রিভিশনটাকে পড়ব। 6 নম্বরের মধ্যে কি আছে? যে ঔষধ প্রয়োগ করার পরে খুবই কম সময়ের জন্য রোগ লক্ষণ উপশম হয়। অর্থাৎ ঔষধ প্রয়োগ করার পরে কোনো ধরনের অ্যাগ্রাভেশন নাই, কোনো ধরনের বাড়ির সিচুয়েশন নাই, না হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন, না কিছু। শুধু এখানটায় পয়েন্ট হচ্ছে যে কিছু সময়ের জন্য থাকতেছে আমার জায়গা ছিল, অর্থাৎ ঘন ঘন রিল্যাক্স হইতেছে। আমরা কি বলবো, এক কথায় বলতে পারি যেখানটায় ঘন ঘন রিল্যাক্স হচ্ছে। থাকার কথা ছিল হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করার পরে পার্মানেন্ট কিওর। ডক্টর হ্যানিম্যান বলতেছেন যে একটা স্থায়ী আরোগ্য হবে, কিন্তু ঔষধ ক্ষণস্থায়ী সময়ে কাজ করতেছে, ঔষধ খুবই কম সময়ের জন্য উপশম রাখতেছে। এই ঘটনার কিছু করতে কারণ কি, এবং এখান থেকে আমাদের কি বোঝা লাগবে? এনিবডি? রিভিশন ক্লাস আমি তো করেছি, এবার আপনাদের সুযোগ, কে কে বলতে চান ঘটনার ব্যাখ্যা কি, যে কেন উপশম থাকছে না? প্রশ্ন হচ্ছে উপশম থাকে দীর্ঘ সময়ের জন্য রোগী আরোগ্যের মধ্যে থাকতে পারে। তোলেন আগে কিন্তু পটেন্সি আমাদের সিলেকশনটা হয়তো বা আমাদের ভুল হচ্ছে। পটেন্সি এটা একটু আরো আর মায়োজেনেটিক মেডিসিনটা আমরা সিলেকশন করতে পারি না, যেটা ওইটা হতে পারে যে মায়োজম কভার করে না আমার আর কে বলতে চান বলেন? এনিবডি? কেন আমাদের তো এই ঘটনায় দেখেন, এই ঘটনা হচ্ছে আমাদের ক্লিনিকে অহরহ ঘটতে থাকে, তাই না? আমরা একটা ওষুধ দিই, ধরেন রোগী প্রচন্ড পরিমাণে পেটের ব্যথা নিয়ে আসলো, আপনি কোনো সিম্পটম করলেন, রোগী 4-5 দিন খুবই ভালো অবস্থার মধ্যে থাকলো, কোনো যন্ত্রণা নাই, কিছুই নাই। ডাক্তারের সেই সুনাম, একটা ওষুধ মেরেছে ডাক্তার, দাম সুন্দর, একদম পেটে ব্যথা ব্যথা সব জমে গেছে। দেখা যাচ্ছে 20 দিন পরে, 1 মাস পরে ফের যন্ত্রণা শুরু, ফের আপনি কোনো সিম্পটম করলেন, ফের একই ঘটনা ঘটতেছে। এই ঘটনার ব্যাখ্যা কি? এখানে আমাদের কি করণীয়, কি সমস্যা? আগে সমস্যাটাকে বুঝেন যে কেন এমন হচ্ছে, পরে সমাধানের কথা চিন্তা করবেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ইনসানুর ভাই আগে হাত তুলছেন, আপনি বলেন, আপনিও বলবেন। হ্যাঁ, একজন অ্যাক্টিভিটির ক্ষেত্রে আমরা মনে করতে পারি এই জায়গাটায়, যেটা হচ্ছে যে মানে কোনো মায়োজেনেটিক কারণ কিছু আছে এর পিছনে, এখানে একটু দিতে হবে এবং পিছনে ওই মায়োজেনেটিক কারণটা থাকতে পারে, যাতে বেশি সময় ধরে আর কাজ করতে পারছে না বা ধরে রাখতে পারছে না ঠিক মায়োজেনেটিক। অনেক ক্ষেত্রে এমন হতে পারে যে কোনো আর কি আমাদের ব্যাপার ঘটেছে হয়তো, যাদের সময় কাজ করতে আবার ছেড়ে যাচ্ছেন, এই বিষয়ে আর কি অ্যাকিউট আর ক্রনিক যেটা বলছিলাম, যা আরোগ্যের পথে বাধা, এটা ক্ষেত্রে আমরা মনে করতে পারি।
আর কেউ কিছু হ্যাঁ কই এখানে 6 নম্বরে বদ্ধপারজনিত কারণে যেমন নেশা জাতীয় কোনো কিছু খাওয়ার পরেও এই ওষুধটা কাজটা বন্ধ রাখতে পারে। আর মায়াজমেটিক যে ওষুধ প্রয়োগ করার কিন্তু এখানে আপনার যেটুকু বুঝতে পারছি যেমন এই ধরনের নেশা জাতীয় কিছু কারণে এই রোগটা বারবার ফিরে আসার কারণে সেক্ষেত্রে আমাদের ভালো করে বলতে হবে। হ্যাঁ আচ্ছা ভাই আইটির একটু আছেন ভাই, আপনি একটু মাইক্রোফোনটা বন্ধ করুন। একটা মাইক্রোফোন খোলা আছে, প্লিজ একটু বন্ধ করে। আপনি যদি কিছু বলতে চান বলেন, নাহলে বন্ধ করেন। হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ। দেখেন, তাহলে হোমিওপ্যাথিক ঔষধ দেওয়ার পরে আমরা তো অ্যালোপ্যাথিক প্র্যাকটিস করি না ভাই, যে যতক্ষণ ওষুধ মারবো ততক্ষণ রোগী ছুটবে, মানে গোজা মেরে মেরে ঠেলে ঠেলে তো আমরা রোগী আরোগ্য করি না। এটা আমাদের ধর্মও না, মানে হোমিওপ্যাথিকের ধর্মও না। হোমিওপ্যাথিক ডাক্তার হচ্ছে ঔষধ চয়েস করবেন একটা নির্দিষ্ট সময়কাল পর্যন্ত, হ্যাঁ ঔষধের সামর্থ্য মতো কাজ করবে। কিন্তু একই ওষুধ যখন বারবার যাচ্ছে, দেখেন পয়েন্ট টু নোটেড, যে একই ওষুধ আপনি ক্লোসিন দিচ্ছেন, কিছুক্ষণ বেলেডোনা দিচ্ছেন, কিছুক্ষণ ভালো থাকছে, আবার জায়গা সেই অবস্থা, রাইট? এরকম সিচুয়েশন যখন একই ওষুধ একই নোটস বারবার ফিরে আসতেছে, পয়েন্ট ইজ নোটেড, একই কষ্ট বারবার ফিরে আসতেছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের একটু চিন্তা ভাবনা করতে হবে যে এই ঘটনা বা এই নেপথ্যে কারণ কি। কারণ হোমিওপ্যাথি ওষুধ হচ্ছে আপনাকে একটা নির্দিষ্ট সময়কাল পর্যন্ত, একটা নির্দিষ্ট সেবা পর্যন্ত আপনাকে আরোগ্যের দিকে নিয়ে যাবে। কিন্তু একই সমস্যা দীর্ঘকালীন আরোগ্য থাকার কথা যেটা ছিল সেটা থাকতে পারছে না, তাহলে নিশ্চয়ই সেখানে কোনো ধরনের একটা প্রতিবন্ধকতা বা একটা অবস্টাকেল আছে। নিশ্চয়ই সেখানে এমন ধরনের কিছু প্রবলেম আছে যেটা আপনার ওষুধকে রান করতে দিচ্ছে না, বা ভাইটাল ফোর্স আপনার ওষুধের দ্বারা যেটুকু স্টিমুলেট পেয়েছে, আমরা যদি আরেকটু ভালো করে বলি যে ভাইটাল ফোর্স আপনার ওষুধের দ্বারা যেটুকু স্টিমুলেট হয়েছে, সেই স্টিমুলেটটুকু বা সেই উদ্দীপনাটুকু বজায় রাখতে পারছে না। অর্থাৎ ভাইটাল ফোর্স এখানটায় ফের ঘন ঘন শক্তি হারায় ফেলতেছে। আপনি তাকে উজ্জীবিত করছেন, তাকে স্টিমুলেট করছেন, কিন্তু সে স্টিমুলেট ধরে রাখতে পারছে না। কেন রাখতে পারছে না? অবস্টাকেল পেশেন্টের কোনো চলাফেরার মধ্যে, খাদ্য খাবারের মধ্যে, চিন্তা ভাবনার জগতে, মানসিক কোনো কারণে একটা প্রতিবন্ধকতা আছে। যেমন কেউ দেখা যায় তামাক জাতীয়, জর্দা জাতীয়, নেশা জাতীয়, মদ্যপান করে অতিরিক্ত পরিমাণে, লাইফস্টাইল ডিসঅর্ডার তার মধ্যে সম্ভবত আছে, বা এমন কিছু ব্যবহার করছে যেটা আপনার ঔষধকে অ্যান্টিডোট করতেছে। যেমন নেট্টামিওরের ক্ষেত্রে যে কি একটা পাতা আছে, পাতাটার নাম যেন ভুলে গেলাম, পুদিনা পাতা হচ্ছে নেট্টামিওরের একটা অ্যান্টিডোট করার ফ্যাক্টর। ডক্টর বিতুল কাজ এমন একটা কেসের সন্ধান দেন যেখানটায় তিনি প্রতিবারে রোগীর মাথা যন্ত্রণার জন্য নেট্টামিওর অনেক প্রয়োগ করতেছেন। যখন 2 বারের বেশি 3 বার হয়ে যাচ্ছে, তখন তিনি রোগীদের জিজ্ঞাসা করছেন, আপনি এমন কিছু ব্যবহার করছেন যেটা ঔষধ জাতীয় জিনিস? তো বলছেন না, তেমন কিছু নাই। তো তিনি বলছেন, তবে ডাক্তার আমি একটা পেস্ট ব্যবহার করি সকালে দাঁত মাজার জন্য, যেখানে পুদিনা পাতা আছে। তো তিনি পরবর্তীকালে দেখছেন যে নেট্টামিওর পুদিনার মধ্যে শত্রু সম্পর্ক একে অপরকে অ্যান্টিডোট করে। তিনি যখন ওই পেস্ট দিয়ে দাঁত মাজা বাদ দিলেন, তখন আর দ্বিতীয়বার নেট্টামিওর তাকে দিতে হয় নাই, একটা ডোজই পরিষ্কারভাবে তার প্রবলেমকে সলভ করছে।
তাহলে দেখা যাচ্ছে অবস্টিক্যাল সেটা লাইফস্টাইল ডিসঅর্ডার বা এমন কিছু জাতীয় জিনিস যেটা কিনা ঔষধকে কাটতে পারে। ওকে, 1 নম্বর অবস্টিক্যাল হচ্ছে এটা, যেটা এক্সাইটিং ফ্যাক্টর। দ্বিতীয় অবস্টিক্যাল হচ্ছে যে এমন কিছু ব্যাপার সেখানটায় আছে যেটা কিনা ক্রনিক অবস্টিক্যাল। ক্রনিক অবস্টিক্যাল বলতে মায়াজেমেটিক ব্যাপার স্যাপার আছে। ইনশাআল্লাহ ভাইয়ের উত্তরও ঠিক আছে, যে সেখানটায় এমন কিছু ডমিনেন্ট মায়াজম আছে যেটাকে লক্ষ্য রেখে ঔষধটাকে প্রয়োগ করা হয়, অর্থাৎ সেখানে কোনো ডিপ অ্যান্টি মায়াজেমেটিক ব্যাপার স্যাপার আছে। তাহলে সেক্ষেত্রে শরীর বা উপরের যে লেয়ারটা আছে সেটার জন্য হয়তো ঔষধটা গিয়েছে, ফলে পার্সিয়ালি কাজ করতেছে, রোগীকে ঠিকঠাক সুস্থ করতে পারছে না, মায়াজেমেটিক মিসম্যাচ করছে, ভিতরে কোনো ডমিনেন্ট মায়াজম নসিবিলিটি বা সাইকোটিক কোনো মায়াজম আছে যেটা ঔষধ সেই জায়গাটাকে টাচ করতে পারে না। রাইট, ফলে ভাইটাল ফোর্স প্রপারলি ভাবে উদ্দীপিত হয় না, যেটুকু উদ্দীপিত হয়েছে মায়াজেমেটিক কারণে সেটুকু নষ্ট করে যাচ্ছে। রাইট, তাহলে 2টা অবস্টিক্যাল আমরা জানলাম। 1 নম্বর হচ্ছে পেশেন্টের নিজের করণীয় ব্যাপার স্যাপার, দ্বিতীয়ত হচ্ছে পেশেন্টের ভাইটাল ফোর্সের মধ্যে বা পেশেন্টের বংশগত বা পাস হিস্ট্রির মধ্যে এমন কোনো মায়াজেমেটিক ব্যাপার স্যাপার আছে যেটা মায়াজেমেটিক ইনফ্লুয়েন্সের কারণে ঔষধটা স্থায়ী রূপে আরোগ্য করতে পারছে না, বারবার ঔষধ ফিরে আসছে। তৃতীয় অবস্টিক্যাল, পেশেন্টের বডি সিস্টেম এমন ভাবে হেলে গেছে, এমন ভাবে কিছু অবস্থা খারাপ হয়েছে, এমন কিছু ভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, এমন কিছু যন্ত্র বিকল হয়েছে যে রোগ অসাধ্য হয়ে গেছে। লিভারের 90% নষ্ট হয়ে গেছে, কিডনি ফেলিয়ারের কাছাকাছি পৌঁছে গেছে, সেক্ষেত্রে তো ওষুধ আপনাকে স্থায়ী রূপে আরোগ্য করতে পারবে না ভাই। ভাইটাল ওয়ার্কের মধ্যে বিশাল ধরনের ক্ষয়ক্ষতি হয়ে গেছে, সিফিলিটিক চেঞ্জ হয়েছে বা সাইকোটিক চেঞ্জ হয়েছে বা ডিজেনারেশন হয়েছে, ব্রেন ডিমনেশিয়া অর্থাৎ ডিজেনারেশন ঘটেছে, সেখানকার ব্রেনের অংশগুলো নষ্ট হয়ে গেছে, সেগুলো রিকভার করা আর সম্ভব না। হোমিওপ্যাথি বলে আর অ্যালোপ্যাথিতে বলে রোগ হচ্ছে 2 প্রকার, এক জায়গায় যেখানে রিকভার পসিবল সেখানে হোমিওপ্যাথি রিকভার করবে, আর একটা হচ্ছে যেটা রিকভার করা সম্ভব না, ইররিভার্সিবল কেস। তো ইররিভার্সিবল এত ক্ষয়ক্ষতির ড্যামেজ হয়েছে যে ইররিভার্সিবল, তো সেখানটায় আপনি কোনো ঔষধ দিয়ে চুপচাপ বসে থাকতে পারবেন না, আপনাকে ঘন ঘন ঔষধ চেঞ্জ করতে হবে বা ঘন ঘন ঔষধ দিতে হবে, রোগীকে তখন উপশম দেওয়াটাই টার্গেট হয়ে থাকে। তাহলে 3 অবস্টিক্যাল, নাম্বার 1 হচ্ছে কোনো যন্ত্রাংশ বিকল হয়ে গেছে, ইররিভার্সিবল পরিবর্তন ঘটে গেছে। নাম্বার 2 হচ্ছে মায়াজেমেটিক মিসম্যাচ, মায়াজেমকে ঠিক মতো কভার করতে পারে। আর সব থেকে সুপারফিশিয়াল পয়েন্ট হচ্ছে এমন কিছু রোগী ব্যবহার করতেছে, এমন কিছু কাজ কারবার করতেছে যে কারণে ঔষধ স্থায়ী রূপে কাজ করতে পারছে না। এবার আপনাকে দেখতে হবে রোগীর মধ্যে কি ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, সেই প্রতিবন্ধকতাটাকে দূর করতে পারলে আপনি তখন স্থায়ী রূপে আরোগ্য পাবেন, আর ঘন ঘন ওষুধ দেওয়ার দরকার পড়বে না। রাইট, তাহলে অবস্টিক্যাল আছে যেখানটায় আপনি দেখবেন কিরে বাবা এ তো লাইকোপোডিয়াম দিয়ে তো লাইকোপোডিয়াম এত যথেচ্ছভাবে ব্যবহার করা যায় না, রোগী যে কয়েকবার আসতেছে লাইকোপোডিয়াম দিলেই ভালো থাকতেছে, আবার যেইটা সেই অবস্থা। তো ভালো করে অনুসন্ধান করে কোনো না কোনো অবস্টিক্যাল পাবেন, হয় তার ভাইটাল ফোর্সের মধ্যে কোনো সমস্যা, নয় তাহলে তার যন্ত্রাংশের মধ্যে কোনো ধরনের ইররিভার্সিবল পরিবর্তন, অথবা তার কাজ কারবার ঠিকঠাক নাই, সে ঔষধকে অ্যান্টিডোট করে ফেলতেছে, ঘন ঘন ঔষধকে বাধা সৃষ্টি করতেছে, তার চাল চলন এমন, তার কাজ কারবার এমন যে সে ঔষধকে বাধা প্রাপ্ত করতেছে। এই বাধা যতক্ষণ না আপনি দূর করতে পারবেন, আপনি যত ভালো ডাক্তার হন না, যত ভালো মেডিকেল জানেন, আপনি কিন্তু রোগীকে আরোগ্য করতে পারবেন না। এই 6 নম্বর অবজারভেশন খুবই ইম্পর্টেন্ট। 6 নম্বর অবজারভেশন বলে অবস্টিক্যাল কি, 6 নম্বর অবজারভেশন বলে অবস্টিক্যাল না দূর করতে পারলে মেইনটেনিং কজ যদি থেকে যায়, আপনি লাইফ টাইম ওষুধ দিয়ে রোগীকে সুস্থ করতে পারবেন। মেইনটেনিং কজ
হ্যাঁ, যেটা রোগটাকে বাঁচিয়ে রেখেছে, সেই মেনটেনিং কজকে দূর করতে হবে। যেটা মায়োজেমেটিক কজ হলে অ্যান্টি মায়োজেমেটিক ঔষধ, রোগীর জীবনযাত্রার মধ্যে কোনো কিছু করণীয় থাকে সেখানটায় পরিবর্তন, হস্তক্ষেপ করা, যেটা আপনি করতে পারবেন না বা এটা আপনি খেতে পারবেন না। আর 4 নম্বর হচ্ছে একটা যেটা আমাদের হাতের বাইরে, যেখানে ইররিভার্সিবল পরিবর্তন ঘটে গেছে, যেটাকে ফেরানো সম্ভব না। তো সেক্ষেত্রে আপনাকে আর কিছু করণীয় নেই, আপনাকে ওই প্যালিয়েশনের মধ্যে 6 নম্বর অবজারভেশন ক্লিয়ার না? এনি কোয়েশ্চেন? হ্যালো, আজকের অবশ্যই আমাদের বাধা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকা লাগবে, না হয় আমরা এই সম্পর্কে ক্লিয়ার হবো না। যদি বাধা না জানি, যখন রোগী এসে আমাদের বলবো যে এরকম এরকম হচ্ছে, তখন আমরা যদি এটা সাথে সাথে মেডিসিন চলে যাই, রোগীর যদি আমরা প্রশ্ন না করে এটা বের না করতে পারি, তাহলে তার সমাধান আমরা দিতে পারবো না। 100%। তাহলে এরকম রেজাল্ট হলেই আপনি গভীরভাবে পর্যবেক্ষণ করবেন রোগীকে এবং সঠিক মায়োজেমেটিক মূল্যায়ন করবেন, করে এমন একটা অ্যান্টিডোট মায়োজেম প্রেসক্রিপশন করবেন, টোটালিটি, বিনোটস, ফিজিক্যাল জেনারেল, এই সমস্ত ম্যাটার নিয়ে আরেকটু ডিপভাবে অ্যান্টি মায়োজেমেটিক কোনো ওষুধ দেওয়া যায় কিনা এবং ডিপার কোনো সিমিলিমান নির্দেশিত হচ্ছে কিনা সেটাকে বিশ্লেষণ করবেন। আর অবস্টিকেল কেস টেকিং এর সময় ভালো করে বুঝতে হবে বা ফলো আপের সময় ভালো করে বুঝতে হবে কোনো অবস্টিকেল কি আছে। অবস্টিকেল হচ্ছে একটা খুবই হোমিওপ্যাথিক ডাক্তারদের শত্রু। তার এত কিছু কাজ কারবার, এত কষ্ট করে কেস টেকিং, এত কষ্ট করে সিমটম সিলেকশন, এত কষ্ট করে রেপার্টরি, সব কিছুতে পানি ফিরিয়ে দেয় এই অবস্টিকেল। এই অবস্টিকেল আমাদেরকে খুব ভালো করে স্টাডি করা দরকার এবং বোঝা উচিত রোগীর মধ্যে কি ধরনের অবস্টিকেল আছে। তাহলে নেক্সট যাই। 7 নম্বর প্রত্যেকের ক্লিয়ার না? এগুলো কিন্তু ক্লিনিক্যালি ভাবে যারা প্র্যাকটিস করে তাদের জন্যই আজকের ক্লাস সব থেকে সুন্দর। জি স্যার। 7 নম্বর অবজারভেশন, যে রোগ লক্ষণগুলোর উপশম তো হয়েছে, হ্যাঁ, নিরবিচ্ছিন্ন ভাবে উপশম আছে, সব কিছু ভালো আছে, কিন্তু রোগী পরিপূর্ণ সুস্থতা অনুভব করতে পারছে না। অর্থাৎ a full-time amelioration of the symptom, yet no special relief of the patient. এখানটায় ব্যক্তটা কি হচ্ছে যে আপনি দেখছেন সবকিছু ঠিক আছে, ওকে আছে, বাট পেশেন্টের সাবজেক্টিভ ফিলিংস বা পেশেন্টের স্বয়ংের অনুভব ভালো না। পেশেন্ট বলতেছে যে মাথা ব্যথা তো গেছে, পেট ব্যথা তো গেছে, যন্ত্রণা তো গেছে, কিন্তু তারপরেও ডাক্তার মনের মধ্যে শান্তি নাই, শরীরের মধ্যে কোনো স্বস্তি নাই, কি যে একটা অসুবিধা। হ্যাঁ, তো এই ধরনের ব্যাপার স্যাপার যখন চলে আসতেছে, এবারে আপনার আইডিয়াল কি হোমিওপ্যাথিক কি হওয়ার কথা ছিল আর এখন কি পাচ্ছেন, এবারে তুলনা করেন। ডক্টর হ্যানিম্যান 69 নম্বর অ্যাফোরিজম 205 থেকে 209 নম্বর অ্যাফোরিজমের মধ্যে এই সম্পর্কে হালকা ফুলকা আলোচনা করেছেন। এটা হচ্ছে কোন ধরনের, এটাকেই বলা হচ্ছে নন কিউরেটিভ অ্যাকশন। কিউরেটিভ অ্যাকশন নয় ডিয়ার ফ্রেন্ডস, কিউরেটিভ অ্যাকশন। এটা হতে পারে প্যালিয়েটিভ বা সাপ্রেসিভ অ্যাকশন। তাহলে কথা ছিল কি হোমিওপ্যাথি ঔষধ দেওয়ার পরে কি পাওনা ছিল আমাদের, আর আমরা কি পাচ্ছি। তো হোমিওপ্যাথি ঔষধ প্রয়োগ করার পরেই যেমন ধীরে ধীরে তার যে কমপ্লেক্স বা যে সমস্যা নিয়ে সে ক্লিনিকের মধ্যে এসছে, সেগুলোতে যেরকম আরাম করবে তার থেকে বেশি আরাম করবে রোগীর মনোভাবের দিক থেকে। রোগীর মন ভালো হবে, রোগীর শরীর শক্তিশালী হবে, শরীর সতেজ লাগবে, আরো ঝরঝরা লাগবে। ফিজিক্যাল জেনারেল বা ফিজিওলজি, বডির যত ফিজিওলজি অ্যাকশন আছে,
ক্ষুধা, ঘুম, হজম, মল মূত্র, যে স্বাভাবিক শরীরের যে সমস্ত ফাংশন গুলো আছে সেগুলো ঠিকঠাক ভাবে পরিচালিত হবে। ফলে রোগীর মধ্যে এক ধরনের ওয়েল বিং সেন্সেশন, খুব বেটার লাগা, শরীরের মধ্যে ঝরঝরা বোধ, সতেজতার অনুভব করে। এটা ছিল আমাদের পাওনা। হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে এটা আমরা প্রাপ্ত করতে চাই, কিন্তু পাইতেছি কি এই দিক থেকে কিছুই পাচ্ছি না, সিমটমস গুলো কমে গেছে। অর্থাৎ রোগীর সামগ্রিক উন্নতি হয় না, রোগীর সামগ্রিক উন্নতি হয়, রাইট? তাহলে স্বাস্থ্যের পুনরুদ্ধারও ঘটেনি। তাহলে এই ঘটনা কেন ঘটতেছে এবং এই ঘটনার সমাধান আমরা কেমনে ভাবে ক্লিনিকে করতে পারি? কে কে বলতে চান হাত তোলেন তাড়াতাড়ি, এক একজন বলেন। স্যার প্রশ্নটা হোমিওপ্যাথিক ঔষধ দেওয়ার পরে রোগীর সামগ্রিক উন্নতি হওয়ার কথা ছিল, অর্থাৎ রোগীর মন, শরীর সবকিছুর মধ্যে একটা স্বাচ্ছন্দ্য বোধ, একটা আরাম, একটা ওয়েল বিং সেন্সেশন হওয়ার কথা ছিল। কিন্তু সেটা না হয়ে শুধুমাত্র উপরে উপরে সিমটমস গুলো চলে গেছে, মাথা যন্ত্রণা, চিক কমপ্লেন্স গুলো কমে গেছে। তো কেন এমনটা হলো? কোথায় সমস্যা এবং সমাধান কি? বল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, নমস্কার। স্যার এরকমটা হচ্ছে স্যার, রোগীর সাথে ওষুধটা সদৃশ হয়নি স্যার। এই জন্য রোগী সে ভালো ফিল করতেছে না, তার লক্ষণটা সে ভালো অনুভব করতেছে, যা তার এই স্থানীয় লক্ষণটা তার লাগতেছে না, কিন্তু রোগী তো সার্বিকভাবে সে রিফ্রেশ বা এনার্জেটিক ফিল করতেছে না। কেন হচ্ছে না স্যার? সেটা রোগী যেহেতু এই ভালো সার্বিকভাবে ভালো ফিল করতেছে না, তার মানে হচ্ছে রোগীর সাথে ওষুধটা সাদৃশ হয়নি স্যার। একটা ব্যাপার এটা গেল। হ্যাঁ, যত সম্ভাবনা আছে প্রত্যেকেই সম্ভাবনার দিক থেকে বলে কি কি সমস্যা হতে পারে। একটাই যে সমস্যা তা নয়, অনেক কিছু সমস্যা থাকতে পারে। হ্যাঁ বল, প্লিজ বল। যে কি নাই মানা কি আছেন, প্লিজ বল। জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি আপা বল। জি রূপ আসলে এটা সিমিলার ভাবে নির্বাচিত হয়েছে, কিন্তু সিমিলিমাম হয়নি, আর পার্সিয়াল ভাবে ইয়ে হয়েছে। ওকে, আর আর কেউ কিছু বলবেন? এক নাম্বার ওষুধটা পার্সিয়াল সিমিলার হয়েছে, মানে সিমিলার মাম হয় নাই। আমাদের করণীয় আমরা এইভাবে একটু একটু আরোগ্য বলতে কিছু কাউকে সমস্যা বললেই ফ্রেশ না, মানে তার সমস্যা থেকে যাচ্ছে। এই ক্ষেত্রে আমরা নতুন করে আবার তারকে চিকিৎসা করে আমরা নতুন কারণ মেডিসিন আমরা সিলেকশন করছি, সেটা আমরা রিচেক করতে হবে। রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রত্যেকের কথাই খুবই সুন্দর। হ্যাঁ বল। হ্যাঁ আপনি বলুন। বলছিলাম যে এটা একটা পেলিয়েটিভ ট্রিটমেন্ট হয়েছে, যার ফলে জীবনশক্তি সম্পূর্ণভাবে হয়নি, যেভাবে উদ্দীপিত হওয়ার দরকার ছিল সেটা হতে পারেনি, যার ফলে সে চিন্তা করতে পারত উপসংবাদ বিষয়ে। ধন্যবাদ। প্রত্যেকে আপনারা একই কথা বলেছেন। হ্যাঁ আপনি বলেন। ইনশাআল্লাহ আপনার কি একই মতামত নাকি এর বাইরে কোনো মতামত আছে? এর বাইরে স্যার শরীরের মধ্যে যন্ত্রাংশের এমন কোনো ক্ষতি হয়ে বসে আছে যে একটা স্তর পর্যন্ত এটা থাকতে পারছে, তারপরে আর কিন্তু থাকছে না। একটা কারণ। আরো একটা কারণ হতে পারে, তার রোগে পড়ার কারণটা হয়তো বা ফাইন্ড আউট করে হয়তো বা সেক্ষেত্রে উনি থেকে ভিত্তি করে মেডিসিন দেয়নি বা ওইভাবে ই করে না, সেটা একটা কারণ হতে পারে, যেটা রিমুভ হয়। এটা একটা ভেরি গুড। আপনাদের প্রত্যেকের কথায় সবই যুক্তিপূর্ণ হয়েছে এবং সুন্দর হয়েছে, এবং মিনশান ভাইয়ের যে পয়েন্টটা বলছে সেটাও ইম্পর্টেন্ট। ওকে, অ্যাকচুয়ালি এখানে কি ঘটনা ঘটতেছে? হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে সামগ্রিক উন্নতি আমাদের পাওয়ার কথা ছিল। যখনই আমাদের দেখেন, এই যে আমি বলি যে
কিউরেটিভ অ্যাকশনের পরিচয় কি? ঔষধ কখন কিউরেটিভ অ্যাকশন করতেছে? যখনই ঔষধ মেন্টাল এবং ফিজিক্যাল জেনারেলস অর্থাৎ বডির ফিজিওলজিকে পরিবর্তন করে ভালোর দিকে নিয়ে যায়, মানসিকতা, মন মানসিকতা, আবেগের দিকে টাচ করে ঔষধ, তখন কিন্তু সেই ঔষধ কিন্তু পরবর্তীকালে যদি তার চিফ কমপ্লেন্স বাড়িয়ে যায়, মাথা যন্ত্রণা যদি বেড়েও যায়, কিন্তু ভিতর থেকে এত ফিজিওলজি পরিবর্তন হচ্ছে, মেন্টাল স্টেট পরিবর্তন হচ্ছে, ইট ইজ কিউরেটিভ অ্যাকশন, ইট ইজ কিউরেটিভ অ্যাকশন। আর যদি ঔষধ উল্টো পথে কাজ করে, যে চিফ কমপ্লেন্স কমে গেল কিন্তু সামগ্রিক যেগুলো ফিজিওলজি অর্থাৎ ঘুম, খিদা, পায়খানা, স্টুল, বাউল, ব্লাডার, স্লিপ, এই সমস্ত কিছু ঠিকঠাক হলো না, সেক্ষেত্রে রোগীর অ্যাকশন হয় প্যালিয়েটিভ নয় সাপ্রেসিভ বা প্যালিয়েটিভ সাপ্রেশন, রাইট? এটা কিন্তু হিলিং এর সঙ্গে টাচ রাখে, ইট ইজ নট এ কিউরেটিভ অ্যাকশন, এটা হচ্ছে আপনার সাপ্রেসিভ বা প্যালিয়েটিভ অ্যাকশন। আরেকটু ভাবে যদি আমরা দেখি, আরেকটু যে একটা ঘরে আগুন লেগেছে, ফলে ঘরের মধ্যে যে অ্যালার্মের সিস্টেম চলতেছে, সেই অ্যালার্ম বাজতেছে, আপনি আগুন না নিভিয়ে অ্যালার্মটাকে স্টপ করে দিন, ভিতরে সবকিছু দাও করে দরকার। অর্থাৎ চিফ কমপ্লেন্স, যে সিমটমস, যে কষ্ট রোগী নিয়েছে, মাথা যন্ত্রণা, সেটাকে আপনি শুধু কমিয়েছেন, কিন্তু ঠিকভাবে ঔষধ ভাইটাল ফোর্সকে টাচ করে নাই, মায়াজামকে টাচ করে নাই, এটা হতে পারে, তাই না? তো এই থেকে এই যে এতটা খিচুড়ি পাকা লাগে থেকে একটা সিদ্ধান্তে আসতে পারি আমরা যে আমাদের ক্লিনিকে রুগী আসলে আমাদের মেন টার্গেট হয়ে দাঁড়ায় কেমনে চিফ কমপ্লেন্স, মাথা ব্যথা, পেট ব্যথা, হাতের যন্ত্রণা, পায়ের যন্ত্রণা, ঘাটের যন্ত্রণা, এগুলোকে কেমনে কমানো যায়, এই চিন্তায় নিয়ে ডাক্তার বসে থাকে। এটা তো অ্যালোপ্যাথিক ডাক্তার করে। অ্যালোপ্যাথিক ডাক্তারদের তো শুধু সিমটমসের সাথে সম্পর্ক, যে ভাই সর্দি হয়েছে, মাথা যন্ত্রণা হচ্ছে, ব্যাস এটাই কেমনে করবো, ও শরীরে কেমন কি হইতেছে, ঘুম ভালো হচ্ছে না কম হচ্ছে, সেসব দেখার দরকার নাই। মন মানসিকতা বাড়লো, অ্যাংজাইটি বাড়লো, টেনশনে রুগী আর হয় না, হয় কিনা, এটা হয় কিনা, ওইটা হয় কিনা, হ্যাঁ, এই সমস্ত নিয়ে অ্যালোপ্যাথিক ডাক্তারদের কোনো মাথা ব্যথা না। তারা হচ্ছে পয়েন্ট টু পয়েন্টে অ্যাকশন করে। অর্থাৎ বাবা পেটে ব্যথা হচ্ছে, পেটে ব্যথা কমে গেল, তারপরে ডায়রিয়া হলে ডায়রিয়ার একখানা ওষুধ, কোনো সমস্যা নাই। কোষ্ঠকাঠিন্য হলে তারপরে কোষ্ঠকাঠিন্য ওষুধ হবে। তো এটাই বোঝায় যে সিমটমেটিলজির রিলিফ বা সিমটমসের রিলিফ মানেই পেশেন্ট জিওর নয়। এই অবজারভেশন আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় যে সিমটমস চলে যাওয়া, চিফ কমপ্লেন্স কমে যাওয়া মানেই রোগী সুস্থ হয়ে গেছে, আমি অনেক বড় কিছু কাজ করেছি। আঁচিলটা সরে যাওয়া মানেই যে আপনি অনেক বড় কাজ করেছেন, বা চুলকানিটা চলে গেলেই যে আপনি অনেক ভালো কাজ করেছেন, বা আমি অনেক ভালো কাজ করেছি, এটা কিন্তু ঠিক নয়। সিমটমসের রিলিফ মানেই যে পেশেন্ট কিওর, যে ধারণা ভুল। এটা অ্যালোপ্যাথিক ধারণায় ঠিক আছে, কিন্তু হোমিওপ্যাথিতে ভুল। আপনি আমার কাছে চুলকানি নিয়ে এসেছেন, আমি ওষুধ দিয়েছি, চুলকানি চলে গেছে, তারপর আপনার মধ্যে ডাইজেস্টিভ ইস্যু বা প্রবলেম দেখা দিচ্ছে, বা আপনার শ্বাসকষ্ট দেখা দিচ্ছে, বা কিছুই দেখা দেয়নি, আপনি মানসিকভাবে খুবই ডাল হয়ে গেছেন, আগে যে ইন্টেলিজেন্সের সাথে কাজ করতেন সেটা আর করতে পারছেন না, এবং সবকিছু ভুলে যাচ্ছেন, রাইট? বা আপনার যে একটা ভালো ক্ষুধা, একটা ঘুম ছিল, যে প্রশান্তির যে জায়গা ছিল, সেটা নষ্ট হয়ে গেছে। সবসময় আপনার অক্ষুধার ভাব, পেট ফুলে আছে, ঘুমও রাত্রে ভালো হইতেছে না, আর চুলকানি চলে গেছে। হোয়াট হ্যাপেন? রোগী সামগ্রিকভাবে সুস্থতার অনুভব করতে পারছে না। তাহলে এখানে প্রবলেম কোথায়? প্রবলেম হচ্ছে নাম্বার 1 হচ্ছে ঔষধটা সিমিলিমাম হয়, পারফেক্ট সিমিলিমাম হয় নাই, মায়াজামকে অ্যাডজাস্ট করতে পারে নাই, হ্যাঁ, সাপ্রেসিভ অ্যাকশন করেছে, সাপ্রেসিভ বা প্যালিয়েটিভ অ্যাকশন করেছে, রাইট? তাহলে এই কারণের জন্যই রোগী সামগ্রিকভাবে সুস্থতার অনুভব পাচ্ছে না, যেখানটায় আপনার ঔষধটা গুড। এবার আপনি দেখছেন কেস টেকিং করে ভালো করে বুঝে শুনে দেখতেছেন যে না বাবা, ঔষধ তো ঠিকই আছে, পারফেক্ট সিমিলিমাম আছে, অন্য কোনো ঔষধের চিত্রও নাই, তারপরেও
ওষুধ গিয়ে সুপারফিশিয়ালি অ্যাকশন করতে যে শুধু কষ্টগুলো উপরে উপরে কষ্টগুলো কমাচ্ছে, রোগীর মধ্যে কোনো শান্তি স্বস্তি অনুভব করতে পারছে না। তাহলে আপনি রিপোর্ট করে দেখেন বা হচ্ছে কি কোনো ডায়াগনস্টিক ব্যাপার মেন ভাইটাল অর্গানগুলোকে চেক করেন, যেমন একটা কারেন্টের মিস্ত্রি মেন বোর্ড চেক করে, লাইন এরকম ঝিরঝির করতেছে কেন, তাই না? তখন মেন বোর্ড মেন কানেকশন এগুলো সব দেখতে থাকে, চেক করে। ঠিক আমাদের ওই রকম দায়িত্ব পড়ে যায় যে সব ভাইটাল অর্গান ঠিক আছে। তো যদি দেখা যায় রোগীর কোনো এমন পরিবর্তন ঘটে গেছে, ইররিভার্সিবল পরিবর্তন ঘটে গেছে, অর্থাৎ তার হেলথের লেভেল খুবই খারাপ, পুরো এর মধ্যে আছে, এই রোগী তো কখনোই স্বস্তি অনুভব করবে না। এরে আপনি দুনিয়া জাহান ভুলে খাওয়ার যত ভালো ওষুধ দেন, এরা সামগ্রিকভাবে সুস্থ অনুভব করবে না, কারণ তাদের যন্ত্রাংশের মধ্যে, তাদের মেন ভাইটাল অর্গানের মধ্যে এমন পরিবর্তন ঘটে গেছে যে রোগী সুস্থ হওয়া। দেখা যাচ্ছে তার একটা কিডনি বাদ দেওয়া হয়েছে, বা তার 3-4টে অপারেশন আছে, শরীরের মধ্যে ইউটেরাস গায়ে ওভারি কেটে নেওয়া হয়েছে, অন্ডকোষ ফেলে দেওয়া হয়েছে। এই রোগীরে ভাই আপনি কখনোই যত ভালো হোমিওপ্যাথিক ওষুধ দেন, সামগ্রিক ভাবে সে সুস্থও হবে না, আর সামগ্রিক স্বাচ্ছন্দ্য স্বস্তি অনুভব সে কখনোই করতে পারবে না। তাহলে দুইটাই ব্যাপার। এখানে মিনসানুর ভাই একটা পয়েন্ট বলেছে, এটাও যেমন সত্য হতে পারে, আবার এটাও সত্য হতে পারে যে ওষুধটা ঠিক হয়। ওষুধটা ঠিক না হওয়ার সম্ভাবনা বেশি, সেখানটায় আপনার করণীয় হচ্ছে ওষুধটাকে চেঞ্জ করে আরো ডিপ মায়াজেমেটিক ঔষধ, আরো সঠিক সিমিলিমাম, সঠিক পোটেন্সি, সঠিক রিপিটেশন দেন, রোগীদের সুস্থতা অনুভব করবে। কিন্তু যখন দ্বিতীয় নম্বরের সমস্যাটা আছে যে ভাইটাল অর্গানের মধ্যে কোনো ধরনের এমন চেঞ্জ হয়ে গেছে, বা কোনো অংশ কেটে নেওয়া হয়েছে, বা অপারেশন করা হয়েছে, মেন কোনো ভাইটাল অর্গানকে বাদ দেওয়া হয়েছে, তাহলে সে রোগী কখনোই প্রপারলি স্বস্তি অনুভব করবে না, যত ভালোই হোমিওপ্যাথিক ঔষধ আপনি দেন না কেন। দুটাই ঠিক, একটা হচ্ছে যে রোগী ঠিক হওয়ার নয়, তার ক্ষেত্রে এরকম দেখা যায়, আর যেখানটায় আপনার ওষুধটা ভুল হয়েছে সাপ্রেসিভ অ্যাকশন। ক্লিয়ার? এইটা জানা থাকলে কি হবে, যেখানে আপনি দেখছেন ইররিভার্সিবল পরিবর্তন ঘটেছে বা কোনো অপারেশনে কোনো অঙ্গ কেটে নেওয়া হয়েছে, তখন আপনি নিশ্চিন্তে মনে থাকতে পারেন, রোগীরে বলে দেবেন ভাই প্রপারলি ঠিক হবে না, কিছু করার নাই, আমার হাতে আর কিছুই নাই, আর একটা আপনার হাতে আছে। তাহলে অবজারভেশন গুলোকে ভালো করে স্টাডি করতে হবে, বুঝতে হবে সমস্যা কোথায়। তাহলে 7 নম্বর অবজারভেশন প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? কোনো প্রশ্ন? প্রশ্ন নাই, যেহেতু আমরা রোগীদের কি করবো, কেয়ারটেকিং করবো। আমরা আপনি এরকম থাকতে পারেন, কিন্তু পুরোপুরি আপনি সুস্থ হবেন এটা বলতে পারেন, কিন্তু সে সম্পূর্ণ যদি অর্গান গুলো থাকে, তখন যদি আমরা এই হিসাবে সম্ভবত এটা আমাদের এরকম 100%। যেখানটায় দেখছেন রোগীর তেমন পাস হিস্ট্রিতে কোনো জটিলতা নাই, বংশ হিস্ট্রি খুবই ভালো আছে, অ্যাকিউট ইনফ্লামেশন বা ইনফ্ল্যামেটরি ডিজিজ তার হয় টুকটাক, তার ইমিউনিটি সিস্টেম, ডিফেন্স মেকানিজম সব কিছু ওকে আছে, রোগীর অপটিমাইজ হেলথ কন্ডিশনের মধ্যে আছে, আগে ছিল, ইদানিং 1 বছর 2 বছর 3 বছর ধরে সমস্যা চলতেছে, সেই ক্ষেত্রে যখন এই রেজাল্ট আসবে 100% আপনার ওষুধ বলবে। তাই এলে না ম্যাম প্লিজ বলুন। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি, বল প্লিজ। স্যার, যদি রোগীর কোনো অঙ্গ কেটে ফেলা হয় সেক্ষেত্রে তো মানে এটা বললেন যে রোগীর কোনো কিছুই কাটা হয় নাই এবং আপনার তার সব অর্গান ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে যদি রোগী মানে কোনো সুস্থতাই হয় না, যে যত মেডিসিন দেয় সুস্থই হয় না, তাহলে সেক্ষেত্রে কি করতে পারি স্যার? ওই তো হাবিবুর ভাই যে কথাটা বলেছেন সেটাই, অর্থাৎ এখানটায় আপনাকে সঠিক ঔষধ নির্বাচন করতে হবে, তাহলে আপনার ওষুধটাই ভুল গেছে, মিনিমাম হয় নাই, মায়াজেমেটিক ম্যাচ করে নাই, আপনাকে এবারে একটা খুব ভালো করে কেসটেকিং করে রিকেসটেকিং করে এর আর একটা ওষুধের ব্যাপারে চিন্তা করতে হবে, যেটা কিনা খুবই ডিপ মেডিসিন এবং রোগীকে সুস্থ করতে পারবে, এমন ভাবে সিমিলিমাম টোটালিটি থেকে সুন্দর করে প্রেসক্রিপশন করতে হবে। ব্যাস, এখানে তো আপনার অনেক কিছু করণীয় আছে।
ধন্যবাদ। এবারে আমরা 8 নম্বর অবজারভেশনে যেতে পারি। Okay. তাহলে আমাদের 6 এবং 7টা আমাদের ক্লিনিক্যালি ভাবে খুবই উপযোগী, তাই না? 6, 7কে ভুলবেন না। 8, 9, 10 ভুলে গেলেও তবু চলবে, হ্যাঁ, কিন্তু 6, 7 ভুললে হবে না। হ্যাঁ, যে অনেকেই বলে ডাক্তার ওষুধ দিই অল্প সময়ের জন্য উপশম থাকে, কি করব? তো তাদের 6 নম্বর অ্যাপোরিজম দিতে কিন্তু বাবা হসপিটাল আছে কিছু, সেগুলো হঠাৎ ঠিক হয়ে যাবে। আর 7 নম্বর হচ্ছে রোগী পরিপূর্ণভাবে সুস্থতা অনুভব করতে পারছে না, যদিও তার কষ্ট কমে গেছে। তাহলে দুইটা ব্যাপারে, এক হচ্ছে সঠিক ওষুধ নির্বাচন করার চেষ্টা, যদি সবকিছু ঠিক থাকে, আর যদি কিছু ভুল থাকে তাহলে আপনাকে ভেবে নিতে হবে এইটুকু রেজাল্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হবে, এর উপরে কিছু করে নেবে। ব্যাস, ক্লিয়ার। মনের মধ্যে কোনো ডাউট থাকবে না, একদম ঘরে গিয়ে আরামসে বিরিয়ানি খেয়ে শুয়ে পড়বেন, আর নাহলে রাত দিন খালি পেশেন্ট নিয়ে চিন্তা করতে করতে পারবে। অবজারভেশন গুলি জানা খুবই ইম্পর্টেন্ট। এবারে এমন কিছু রোগী আছে যাদেরকে আপনি দেখবেন আপনার চেম্বারে আসতেছে, আপনি তারে যে ওষুধই দিচ্ছেন, হ্যাঁ, যে ওষুধই দিচ্ছেন তাতেই বাড়াবাড়ি হচ্ছে, তাতে সে রোগী কষ্ট পাচ্ছে। ডোজ বাড়িয়ে দিচ্ছেন, কমিয়ে দিচ্ছেন, হ্যাঁ, একটা ওষুধ থেকে আর একটা ওষুধে চেঞ্জ করে দিচ্ছেন। প্রত্যেক ক্ষেত্রেই আপনি দেখছেন যে রোগীর অবস্থা খারাপের দিকে, মানে ওষুধ দিলেই খারাপ অবস্থা। কারণ এই ঘটনার পিছনে কারণ কি? কেন কিছু কিছু ব্যক্তির যে কোনো ওষুধ দিলেই বাড়ে? তাহলে সেক্ষেত্রে করণীয় কি এবং এই ঘটনা কেন ঘটতেছে এক্সপ্লেনেশন করে। Some patient took every remedy they get. অর্থাৎ কিছু পেশেন্ট এমন আছে যে কোনো ওষুধ দিলেই তার কষ্ট বাড়ে, এই জন্য ভয়ে রুগী ডাক্তার কাছে আসতে চায় এই রুগীরা। এই ক্ষেত্রে আপনি কি করবেন, এখানে কেন ঘটতেছে এই ঘটনা? স্যার, এক্ষেত্রে রুগী অনেক সংবেদনশীল, যে কোনো মেডিসিন দেওয়ার ওখানে প্রুভিং সিমটম শুরু হয়ে যায়। তার জন্য মেডিসিন দেওয়ার সময় মাত্রা, শক্তি এবং খুব সাবধানের সাথে ওই রুগীকে প্রেসক্রিপশন। ওকে, খুবই সুন্দর হয়েছে। আর কেউ বলবেন? আসসালামু আলাইকুম স্যার। পেশেন্টের মধ্যে সাসেপ্টিবিলিটি খুব ডাইভার্সিফাইড, প্রচুর সাসেপ্টিবিলিটি খুব বেশি স্যার। যেটা আমরা সংবেদনশীলতাই বলতে পারি। আগে তিনি বলেছেন সংবেদনশীল, প্রতিটি জিনিসের প্রতি তার সংবেদনশীলতা বেড়ে গেছে। এই জন্য যে কোনো মেডিসিনের তার মধ্যে প্রুভিং সিমটমস তৈরি হয়ে যায়। তো এই ক্ষেত্রে যেটা করণীয় সেটা হচ্ছে স্যার, সতর্কতার সাথে ওষুধ দিয়ে দিয়ে তার সাসেপ্টিবিলিটি লেভেলটা কমিয়ে আনা, সাসেপ্টিবিলিটির জায়গাগুলোকে একটা সীমাবদ্ধ জায়গাতে নিয়ে আসা। এরপরে সাসেপ্টিবিলিটি যখন কমে যাবে, পেশেন্ট তখন 1-2টা মেডিসিনের দিকে ফোকাস করবে, সাসেপ্টিবিলিটি কমে যাবে, তখন তার কিউরেটিভ মেডিসিনগুলো বা কনস্টিটিউশনাল মেডিসিনগুলো দিয়ে তাকে কিউর করা যাবে। ওকে, খুবই ভালো কথা বলেছেন। প্রত্যেকেরই কথা ঠিক আছে, আপনারা প্রত্যেকেই এই অবজারভেশনটাকে বুঝেছেন। পেশেন্ট যেহেতু হাইপার সেনসিটিভ, সেক্ষেত্রে আমরা মেডিসিনটা ডিরেক্টলি তাকে ওরালি দিতে পারবো না, তাকে গানের মাধ্যমে মেডিসিনটা দিতে হবে। এরপরে যদি সাবজেক্টিভ লেভেল ঠিক হয়, তখন হচ্ছে আমরা তাকে ওরালি দেওয়ার করতে পারবো। আর এক্ষেত্রে সরিক ম্যানিফেস্টেশনে কি আসবে, উনি সেনসিটিভ। থ্যাংক ইউ, খুবই সুন্দর উত্তর হয়েছে। এইটাই অন্য এই লাস্টের পয়েন্টটাই আমি এর আগের বারে বলেছিলাম, ঠিক একদম সঠিক বলেছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু হোমিওপ্যাথি রোগী আমাদের ট্রিটমেন্ট করতে গেলে ডাক্তারদের কাছে এরা মাথার যন্ত্রণা, হোমিওপ্যাথি ডাক্তারের কাছে এরা মাথার যন্ত্রণা, যে ওষুধ দেয় সে ওষুধ বাড়ে। কেন এই ঘটনা ঘটতেছে? বিকজ তারা
খুবই সংবেদনশীল। আপনি দেখবেন তারা ছোট ছোট কথায় প্রচন্ড রেগে যায়। শুধু আপনি যে ওষুধের ক্ষেত্রে সেন্সিটিভ দেখবেন তা না, একটা প্রকৃতির মধ্যে যা কিছু ঘটনা ঘটে খুবই শৃঙ্খলার সাথে ঘটে, এক জায়গায় থাকলে আরেক জায়গায় থাকবে। এই সমস্ত রোগীরা খুবই দ্রুত উত্তেজিত হয়, খুবই দ্রুত হচ্ছে কি মেজাজ ধারা হয়, খুবই ইমপালসিভ টাইপের। এই সমস্ত রোগীদের আপনি এতটাই ওভার সেন্সিটিভ থাকে হোমিওপ্যাথিক ওষুধকে বলে ইডিওসিনক্রোনাইজ পেশেন্ট। এরা হচ্ছে ইডিওসিনক্রোনাইজ, রাইট? তো এই পেশেন্টের ট্রিটমেন্ট করা ডাক্তারদের কাছে খুবই ধৈর্যের ব্যাপার। এদের ট্রিটমেন্ট, এই সমস্ত রোগী এলেই সতর্ক হয়ে যায়, ফার্স্টে সতর্ক হয়ে যায়। যখনই দেখবেন এরকম অ্যাকশন ঘটতেছে তখন ফার্স্টে ডাক্তারকে অ্যালার্ট করতে হবে। রোগীর ট্রিটমেন্ট করা ভীষণ মুশকিলের কাজ, ভীষণ মুশকিল। মানে যে ওষুধ দেবেন সেই সিমটমসে আপনাকে দেখাবে, মানে একটা আয়নার মতো কাজ করতে থাকে। নাক্সভমিকা দিলে নাক্সভমিকার হয়তো 3টে সিমটম ছিল, আরো 5টা সিমটমস নিয়ে চলে আসবে। হ্যাঁ, তো কেন এই অবস্থা হচ্ছে? তাহলে তারা খুবই সেন্সিটিভ, মাইন্ডের দিক থেকেও খুবই সেন্সিটিভ, ফিজিক্যালি তার নার্ভগুলো খুবই ওভার উত্তেজিত থাকে এবং খুবই প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারে এরকম টাইপের নার্ভ তারা রাখে, খুবই সেন্সিটিভ টাইপের নার্ভ। হ্যাঁ, একটু অল্প ঠান্ডা, মানে তাদের সহ্য করার ক্ষমতাটাই খুবই কম, সহ্য করার ক্ষমতাটা খুবই কম। এবং তাদের ভাইটাল ফোর্সের দিকে আপনি যদি তাকিয়ে দেখেন, তাদের ভাইটাল ফোর্স হচ্ছে আনস্টেবল একটা কন্ডিশনের মধ্যে থাকে। হ্যাঁ, এবং খুবই এক্সাইটেড, খুবই ওভার রিয়াক্টিভ পাওয়ার নিয়ে বসে থাকে। বুঝছেন? মূলত এদের সমস্যাগুলো বেশিরভাগই ফাংশনালি হয়। খুব ডিপ টাইপের সমস্যা খুবই কম থাকে। যখন ডিপ টাইপের প্যাথোলজি হয় তখন এই সেন্সিটিভিটি গুলো কমে যায়। যখন তারা সুস্থ থাকে, ভালো স্বাস্থ্যের অধিকারী থাকে, তখন হচ্ছে কি এরা খুবই ওভার রিয়াক্টিভ টাইপের, প্রত্যেকটা ওষুধের প্রতি ওভার রিয়াক্ট করা, প্রবীণ চালু করা শরীরের মধ্যে, এই ব্যাপারগুলো ঘটে থাকে। তো সেই ক্ষেত্রে আপনার করণীয় এইটাই হচ্ছে, এখানটায় মূল মুদ্রা হচ্ছে এটাই যে আপনি করবেন কি এই সমস্ত রোগীদের। তো এই সমস্ত রোগীদের কখনোই ফ্রিকুয়েন্ট ডোজ প্রেসক্রিপশন করবেন। এক দফা ওষুধ দিলেই যখন অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, প্রবীণ চালু করছে, তাহলে বারবার রিপিট করলে কি অবস্থাটা দাঁড়াবে চিন্তা করে দেখেন, কাশি রোগ। তাহলে এদের যখনই ট্রিটমেন্ট করা হবে, হ্যাঁ, তো এদের যখনই ঔষধ দেওয়া হবে খুব ভালো করে ডিফাইন করে এদের কেস টেকিং, এদের ফলো আপ খুবই, মানে অন্য রোগীদের 5 মিনিট লাগলে, 10 মিনিট লাগলে বা আধা ঘন্টা লাগলে এদের ডবল টাইম, এবং বোঝার চেষ্টা করবেন কোনটা সব থেকে প্রমিনেন্ট সিমটম, কোন সিমটমসকে আপনি সিলেকশন করবেন, এবং সিমটমসের বাছাইয়ের ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করবেন। কেননা যে কোনো হোমিওপ্যাথি ডাক্তারের চেম্বার থেকে তো আসলে তো আরো অবস্থা খারাপ, হয়তো 5টা নাক্সভমিকার সিমটমস নিয়ে এসছে যেটা তার রোগের সাথে রিলেটেড নয়, আগের চেম্বারের ডাক্তার হচ্ছে নাক্সভমিকা খুবই রিপিট করেছে, কারণ সেই সিমটমস 5টা দেখতে পাচ্ছেন আর অরিজিনাল সিমটমস আছে হয়তো 4টে। এই 5টা সিমটমসকে বাদ দিয়ে 4টে সিমটমসকে নিতে হবে, তাহলে কতটা জটিল ব্যাপার। তো এদের ওষুধ চেঞ্জ করতে গেলেও খুব সতর্কতার সাথে চেঞ্জ করতে হবে, রিপিটেশন দিতে গেলেও খুব সতর্কতা অবলম্বন করতে হবে, রেমেডি সিলেকশন করতে গেলেও এক্সট্রা সতর্কতা অবলম্বন করতে হবে। তাহলে এদেরকে একটা ডোজই দিতে হবে। যেমন এদের ভাইটাল ফোর্সকে স্টিমুলেট করতে গেলে আপনার চেষ্টা খুবই কম, এরা তো ভাইটাল ফোর্স সবসময় উত্তেজিত অবস্থায় আছে, দিলেই কাজ করবে। অতএব বারবার কেন দেবো আর বেশি ডোজ কেন দেবো? তাহলে এদেরকে খুব কম মাত্রায় কাপিং টাপিং করে ওষুধ দেওয়া, হ্যাঁ, এবং নিম্ন শক্তির ওষুধ নাই দেওয়াই ভালো। এদেরকে হাই ডাইলিউশন দেওয়া, কেননা এখানে সিমটমস খুবই তীব্রতার সাথে সে প্রকাশ করে। সেন্সিটিভ পেশেন্ট, ডক্টর কেন্ট বলেছেন যে সমস্ত মহিলা এবং বাচ্চারা খুবই সেন্সিটিভ, এদের জন্য হায়ার পোটেন্সি দিতে হবে। এটা ডক্টর কেন্ট লেজার রাইটিং এর মধ্যে লিখছেন। তো যাই হোক, এদেরকে হাই ডাইলিউশন দিতে হবে, একটাই ডোজ দিতে হবে, দিয়ে এবার বসে বসে অবজারভেশন করা। এবং দ্বিতীয় হচ্ছে মেথড হচ্ছে ডাইরেক্টলি ওষুধ দিলে তো খুবই সংবেদনশীল, তাহলে প্রাইমারি অ্যাকশনটাকে কম করে দেয়। সেই চিন্তা করে আপনি দেখবেন যে চিকিৎসা বা টানে ওষুধ দিলে অনেকটা বেশি অ্যাকশন নিচ্ছে, বা এদের অ্যাকশনটাকে যতটা, মানে অনেকটা বেশি ওষুধ নিচ্ছে, সে এদের ওষুধটাকে প্রত্যেক মিনিমাম আপনি প্রয়োগ করতে হবে, একদম
অল্প পরিমাণে। এই অল্প পরিমাণে করতে গেলে আপনি আর একটা মেথড আছে, অলফেকশন মেথড, অর্থাৎ শোঙানোর মাধ্যমে ওষুধ প্রয়োগ করে। তাতে শুধু ওষুধের বাসটা বা ধোঁয়াটাই শুধু তার নাকের মধ্যে যাবে, গেলে যতটা কম রিয়াকশন হবে ততই তো ভালো। কারণ ইডিও সিনক্রোনাইজ পেশেন্ট, এদের উত্তেজিত করতে গেলে আপনাকে একটার পর মানে কন্টিনিউ ওষুধ খাওয়াতে হবে না বা কন্টিনিউয়াসলি রিপিটেশন করা লাগবে না। এটা তো উত্তেজিত হয়ে আছে, শুধু একটু টাচ করলেই হবে ওষুধ। এরকম ভাবে অলফেকশন মেথডকে এখানে প্রয়োগ করাটা খুবই ভালো ব্যাপার। এটা কোনো বই লেখা নেই, কিন্তু অনেক রোগীর ট্রিটমেন্ট করতে গিয়ে আমি দেখছি যে এরা খুবই ওভার সেন্সিটিভ। তো বাবা আমি যাবো না ঝামেলার মধ্যে, ব্যাকগ্রাভেশন হবে ফের কোনটা অরিজিনাল, কোনটা ডুপ্লিকেট সিমটমস, কোনটা ওষুধের সিমটমস, কোনটা অ্যাসেসারি সিমটমস, এই সমস্ত ভুলিয়ে চচ্চড়ি হয়ে যায়। এই রোগীদের অলফেকশন মেথডের মাধ্যমে ঔষধ প্রয়োগ করা যায়। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার না? কোনো প্রশ্ন আছে? স্যার আমার একটা প্রশ্ন হচ্ছে যে এখানে যে হায়ার ডোজ দিব, এটা দেওয়ার চুক্তিটা একটু যদি বোঝাই দিতেন। যে সমস্ত রোগীরা, ডক্টর কেন্ট একটা বিভাগ করেছিলেন ডক্টর লেজার রাইটিং বইয়ের 3-4 চ্যাপ্টারে পড়ে, যে সমস্ত রোগীরা খুবই কম সেন্সিটিভ টাইপের থাকে বা যারা বোকা থাকে, যারা কৃষক চাষা ভুষা মানুষ, যারা বুঝে কম, যাদের ব্রেন কম, যাদের উত্তেজনা কম, তাদের ক্ষেত্রে আপনি নিম্ন পোটেন্সিতে দিলে রোগী ভালো ফলাফল করে রিপিটেশনের উপরে। নিম্ন শক্তির রিপিটেশন, এটা ডক্টর কেন্ট একটা বিভাগ করেছিলেন, 30-40 দিলাম। কিন্তু যারা খুবই সেন্সিটিভ টাইপের বা প্রচন্ড শিক্ষিত শ্রেণীর মানুষ বা প্রচন্ড বুঝে, তীক্ষ্ণ বুদ্ধিমান এবং তীক্ষ্ণ বুদ্ধিমানরাই বেশি সেন্সিটিভ হয়, তো তারা খুব সেন্সিটিভ, অল্পেই উত্তেজিত হয়, সেই ক্ষেত্রে ডক্টর কেন্ট এখানটায় বলেছেন যে উচ্চতর শক্তি প্রয়োগ করাটা ভালো। তো সেন্সিটিভিটির দিক থেকে দেখা যায় মহিলা এবং বাচ্চা তারা হচ্ছে হাইলি সেন্সিটিভ থাকে, এদের ক্ষেত্রে উচ্চতর শক্তি প্রয়োগ করার কথা তিনি বলেন। অন্য দিক থেকে আপনি যদি চিন্তা করেন ডক্টর ভিতুলকাসের কথা নিয়ে, ডক্টর ভিতুলকাস বলেন যেখানটায় শরীর ডিস্টারবেন্সই আছে, ফাংশন হয়নি এবং রোগীর মধ্যে সিমটমসের বহিঃপ্রকাশ বা খুবই তীব্র আকারে হয়, তারা হচ্ছে সব থেকে ভালো স্বাস্থ্যের অধিকারী গ্রুপে। তাদের মধ্যে ভারী ধরনের কোনো ক্রনিক ডিজিজ থাকে না, যা কিছু হয় প্রচন্ড মাত্রায় হয়, খুবই ভয়ঙ্কর ভাবে প্রকাশিত হয় সিমটমস এবং সুস্পষ্ট ওষুধের চিত্র থাকে। সেই জায়গাতে আপনি উচ্চতর শক্তি প্রয়োগ করবেন। নিম্ন শক্তি প্রয়োগ কখন হয়? যখন দেখা যায় রোগীর মধ্যে 2-4টে সিমটমস পেলেন, সিমটমসের পিকচার, সিমটমসের বা রোগ চিত্র পরিষ্কার নয় এবং যেখানটায় হচ্ছে ক্রনিক ডিজিজ প্রডিউস হয়েছে, 1টা 2টা 3টা 4টা সিমটমস পাচ্ছেন, তেমন কোনো ব্যাপার দেখতে পাচ্ছেন না। হ্যাঁ, আর দ্বিতীয়ত হচ্ছে রোগী কোনো ধরনের অ্যাকিউট আর দেখা দিচ্ছে না শরীরের মধ্যে, হ্যাঁ, সবকিছু ক্রনিকে চলে গেছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাকে 30 পোটেন্সি নিচে ব্যবহার করতে হবে। তো ভিতুলকাসের যুক্তি থেকেও ঠিক আছে ব্যাপারটা ভাই, যেখানটায় ফাংশনাল ডিস্টারবেন্সি, যারা উচ্চ শক্তির মানে স্বাস্থ্যের অধিকারী, যাতে ভাইটাল ফোর্স ডিফেন্স মেকানিজম খুবই ভালোভাবে কাজ করছে, সেখানটাই আপনি দেবেন উচ্চ শক্তি। সেখানে একদম উচ্চ শক্তি দিলে রোগী 2 বছর 3 বছর 5 বছর 10 বছর ভালো থাকবে। সেখানটায় সিমটমসের পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে প্রকাশ করে, ডিফেন্স মেকানিজম স্ট্রং থাকে বলে হোমিওপ্যাথিক সিমটমস প্রচুর পাবেন সেখানটায়, এবং তার মাধ্যমে একটা সঠিক ঔষধকে আপনি নির্ধারিত করতে পারেন। সেখানটা হায়ার পোটেন্সি যায়। আর যেখানটায় সিমটমস ধোঁয়াটে টাইপের, হ্যাঁ, যেখানটায় চিত্রটা ধোঁয়াটে টাইপের, যেখানটায় ক্রনিক ডিজিজ, সেখানটায় আপনি উচ্চতর শক্তি দিয়ে তো কোনো লাভ করতে পারবেন না। সেখানটায় নিম্ন পোটেন্সি দিয়ে দেখা যাবে সেখানটায় আজকের একটা ওষুধ লাগতেছে, 1 মাস বাদে আরেকটা, 2 মাস বাদে আরেকটা, 3 মাস বাদে আরেকটা। উচ্চতর শক্তি দিলে সেখানটায় কোনো পরিবর্তন হয় নাও হতে পারে, কারণ ভাইটাল ফোর্স অতটা শক্তিকে নিতে পারে না, আর যদি বা নেয় সেখানে সমস্যা ক্রিয়েট করবে। ক্লিয়ার হয়েছে? 2 ধরনের শক্তি। তো আমরা দেখতে পাচ্ছি খুব ভালোভাবে বলছি না। ব্যাপারটা হচ্ছে যেখানটায় ফাংশনাল ডিস্টারবেন্সি নাম্বার 1, যেখানটায় অ্যাকিউটের ম্যানিফেস্টেশন হয় যে সমস্ত রোগীদের মধ্যে, হাই ফিভার, তার সাথে হাই ফিভারটা অবশ্যই যুক্ত।
হাই ফিভার তখনই বডি প্রডিউস করতে পারে যখনই ভাইটাল এনার্জি এবং ডিফেন্স মেকানিজম এবং তার ইমিউনিটি সিস্টেম খুব অপটিমাইজ কন্ডিশনের মধ্যে থাকে। তখন আমরা অর্থাৎ মায়োসিমেটিক দিক থেকে চিন্তা করলে যেখানটায় ফাংশনালি ডিস্টারবেন্সই প্রধান, সেখানে কোনো ধরনের স্ট্রাকচারের পরিবর্তন ঘটে নাই, সেখানটায় আপনি 10-15 এগুলো ইউজ করতে পারবেন। এবং এদের একটাই ডোজ লাগে, 2টা ডোজ লাগে এবং দীর্ঘদিন ধরে সুস্থ থাকে। এক নম্বর শক্তি কোথায়? যেখানটায় দেখা যায় যন্ত্রাংশের পরিবর্তন হয়ে গেছে, স্ট্রাকচারাল চেঞ্জ, ভালো মতো পরিবর্তন হয়ে গেছে, যন্ত্রাংশ ধ্বংসের কাছাকাছি চলে গেছে, ভাইটাল অর্গান গুলো ধ্বংসের কাছাকাছি চলে গেছে, সেখানটায় শক্তি ঘন ঘন রিপিটেশন। 2টা কারণ আছে। এক নম্বর হচ্ছে যন্ত্রাংশের খুবই দুর্বল হয়ে গেছে, সেখানে সিমটমসের যন্ত্রাংশ খুবই দুর্বল, ভাইটাল এনার্জি খুবই দুর্বল, তাকে অল্প অল্প করে স্টিমুলেশন দিয়ে দিয়ে তাকে উত্তেজিত করে করে আস্তে আস্তে তাকে লাইনে নিয়ে আসতে হবে। তো এই সমস্ত ক্ষেত্রে ঘন ঘন রিপিটেশন লাগে। তো ঘন ঘন রিপিটেশন কেন লাগে? বিকজ কারণ হচ্ছে অবস্টিক্যাল, বডির মধ্যে অবস্টিক্যাল আছে, যন্ত্রাংশ পরিবর্তন আছে, এই জন্য ঘন ঘন রিপিটেশন দিতে হবে। সেখানটা ওষুধের স্থায়ী কাজ আপনি পাবেন না। এই তো আমরা অবজারভেশন গুলোর মধ্যেই দেখতেছি। ডক্টর বিতুল দাসের কথা যদি আমরা বাদ দিই, ডক্টর কেন্ট নিজেই বলতেছেন যেখানে যন্ত্রাংশের প্রবলেম সেখানটা আপনি স্থায়ী আরোগ্য পাইতেছেন না। তো সেখানটা আপনাকে প্যালিয়েটিভ অ্যাকশন বা যতটুকু মিনিমাম হইতেছে ততটুকু প্রয়োগ করতে 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 ভাইটাল এনার্জির মধ্যে ডেভেলপমেন্ট হবে। তখন একটা সময় সব পিকচার আসবে, তখন আপনি ফের হায়ার ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। তাহলে এখানে একটা কোর্স ছিল 15 অঙ্কে। স্যার বলছিলাম তাহলে ভাইটাল কোর্স কম, সে জায়গায় আমরা নিম্ন শক্তি প্রয়োগ করে বা বারবার প্রয়োগ করে সেটাকে উজ্জীবিত করতে পারি। আছে সেই জায়গায় আমরা উচ্চ শক্তি দিতে চাই। যদি সেক্ষেত্রে অ্যাকুইড ডিজিজ হয়, অ্যাকুইড ডিজিজ হলে তো অনেক সময় ভাইটাল কোর্স ঠিক থাকে, সেক্ষেত্রে কি আমরা উচ্চ শক্তি প্রয়োগ করবো? স্যার ঠিক হচ্ছে আমার প্রশ্ন। হ্যাঁ, অ্যাকিউট ডিজিজের কয়েকটা ব্যাপার আছে। অ্যাকিউট ডিজিজের যেখানটায় আপনি দেখবেন গ্রুপ সি পেশেন্টের ট্রিটমেন্ট করতে করতে অ্যাকিউট ইনফ্ল্যামেশন চলে আসবে, যখন তার ভাইটাল ফোর্স খুবই অপটিমাইজ কন্ডিশনে যাচ্ছে, ভালো মতো উজ্জীবিত হয়েছে, তখন ফের আবার তার অ্যাকিউট চালু হয়ে যাবে। তো যখন গ্রুপ সি থেকে গ্রুপ বি তে ট্রান্সফার হবে, অর্থাৎ রোগীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে, তখন যদি কোনো অ্যাকিউট আসে তো আপনি দেখবেন সেই অ্যাকিউটের মধ্যে আপনি সিমটোলজি পরিষ্কার পাচ্ছেন। কিন্তু যে অ্যাকিউটের মধ্যে আপনার সিমটোলজি পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে প্রকাশিত হয়েছে, একদম সুস্পষ্ট বেলেডোনা, একদম সুস্পষ্ট ব্রায়োনিয়া, একদম 3-4টে কিনোট নিয়ে বসে আছে, তো আপনি সেখানটায় দমদমায় উচ্চ শক্তি ব্যবহার করতে পারেন। আমি তো অ্যাকিউটে উচ্চ শক্তি দেওয়াটা প্রেফার করি এবং রোগীরও খুবই স্যাটিসফাইড কন্ডিশনের মধ্যে আসে, খুবই স্যাটিসফাইড, হ্যাঁ, যে এক ডোজ ওষুধ খাইতে আর ভালো হয়ে গেছে। তাহলে কি আমরা সাবস্ক্রিপশন করি, তাহলে দিয়ে দেবো, তাই না? হ্যাঁ, কি বলছেন? তাহলে কি সাবস্ক্রিপশনে তাহলে তো দিয়ে দিবে, সেটা সাবস্ক্রিপশনে দিতে হবে। হ্যাঁ, সাবস্ক্রিপশনে বলছেন। তো স্বাস্থ্যের অবস্থা ভালো কি খারাপ সেগুলো আপনি কেস টেকিং করতে করতে বুঝে নেবেন যে এ কোন গ্রুপের মধ্যে কিসের কেমন স্বাস্থ্য অধিকারী। 1 নম্বর সিমটমসের ক্লিয়ার, 2 নম্বর হচ্ছে যে ক্রনিক ডিজিজের অনুপস্থিতি, 3 নম্বর হচ্ছে পাস্ট হিস্ট্রির মধ্যে অ্যাকিউট ইনফ্ল্যামেশন, হাই ফিভার উপস্থিতি। হ্যাঁ, এই সমস্ত ব্যাপার আপনাকে নির্দেশিত করবে যে রোগীর স্বাস্থ্যের অবস্থা। যেখানটায় সিমটোলজি পরিষ্কার পরিচ্ছন্ন নয়, সেখানে আপনি উচ্চ শক্তি দেবেন কেন? ধরেন অর্ধেক পা আছে প্লেটোনা, অর্ধেক পা আছে ব্রায়োনিয়া, অর্ধেক আছে একোমাইতে, অর্ধেক আছে ব্রায়োনিয়া, এবং কোনো কিনোট কনফার্মেশন নাই যে এটা ব্রায়োনিয়া। তো সেখানটা আপনি উচ্চ শক্তি দেওয়াটাই মানে বৃথা, কারণ সিমটোলজি পরিষ্কার নয়। কিন্তু আপনি দেখছেন ইন্টেন্সিটি অফ সিমটমস পাচ্ছেন, তপ করছি, চোখের পাতা ডাইলেটে, ভুল ভাল বলতেছে, ডেলিরিয়াম কন্ডিশনের মধ্যে আছে, কামড়াতে যাচ্ছে, মারতে যাচ্ছে,
তার সাথে হচ্ছে হাই ফিভার, তার সাথে গা পুড়ে যাচ্ছে, হাত রাখলে হাত জ্বালা করতেছে, হ্যাঁ, ভয় পাইতেছে, প্যানিক করতেছে রোগী, হ্যাঁ, চোখ বন্ধ করলে বলতেছে কুকুর আসতেছে, হ্যাঁ, এরকম উৎপাত মাত্রা। আপনি দেখেন সমস্ত সিমটমস করতে ডেলিরিয়ামও নির্দেশিত হচ্ছে ফেলেছে, তার হাই ফিভার, হাই ইন্টেন্সিটির সাথে হাত জ্বালা করা, জ্বর, গায়ে হাত দিতে হাত ফিরে যাচ্ছে, হাতের মধ্যে একটা জ্বালা জ্বালা ভাব আসছে, তার জ্বর নির্দেশিত হচ্ছে বেদনা, মারতে যাচ্ছে, কামড়াতে যাইতেছে, অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, হ্যাঁ, তাহলে ব্রেনের মধ্যে হাইপারনিয়া, হ্যাঁ, এবং রোগী হচ্ছে যে অ্যাগ্রেসিভ হয়ে গেছে, রাইট, এটাও নির্দেশিত করছে বেলেডোনা। যে সমস্ত সিমটোলজি মাইন্ড থেকে শুরু করে ফিজিক্যাল, পিপলস ইজ ডাইলেটেড এবং যার অ্যাগ্রাভেশন, মোশন অ্যাগ্রাভেশন, আপনি দেখছেন রোগী বিছানা ধরলে বলতেছে মাথা যন্ত্রণা করতেছে, গায়ের কাছে আসলে বলতে মাথা যন্ত্রণা, এক পা হাঁটলেই মনে হচ্ছে মাথার ভেতরে দুমদুম করতেছে, যন্ত্রণায় ছেড়ে যাচ্ছে। দেখেন যন্ত্রণার কোয়ালিটি পর্যন্ত বলতেছে আই অ্যাম বেলেডোনা। সেটাই আপনি অবশ্যই অনেক প্রেসক্রিপশন করতে এবং দেখবেন ওখানে হাই পোটেন্সি দিতেই মাত্র রোগী তত্তর করে একদম নিচের দিকে চলে আসতে পারে, এখন সুস্থতার দিকে চলে যাচ্ছে, রাইট, ক্লিয়ার হয়েছে এক্সাম্পলের সাথে। আচ্ছা, এটা তো পোটেন্সির ক্লাস নয়, হ্যাঁ, আপনার আরেকটা প্রশ্ন ছিল, যেহেতু হাইপোটেন্সির একটা বিষয় এসেছে, সেক্ষেত্রে কি আমরা 1M থেকে আপনার 10M পর্যন্ত ব্যবহার করবো? আরো তো বাকি দুটো থাকে, CM এবং CM, ওগুলো কি বাদ রাখবো প্রথম অবস্থায় যে কোনো একটা? সেক্ষেত্রে আমরা 1M থেকে 50M এর মধ্যে বা 10M এর মধ্যে ব্যবহার করলে ভালো হয় না, হঠাৎ করে 3M বা 50M ব্যবহার না করে অবস্থা দিচ্ছেন? এক্ষেত্রে আপনি ডক্টর ভিতুল কাছে লেভেল অফ হেলথটা পড়লে খুবই ভালো হবে। দেখা যায় গ্রুপ এ তে আবার 3টে শাস্তি আছে, 1, 2, 3। 1 হচ্ছে যারা সহজেই রোগগ্রস্ত হয় না, লাইফে একবার রোগগ্রস্ত হয়েছে, অপটিমাইজে, তাদের ক্ষেত্রে CM, TM, 50M ব্যবহার করে। 2 নম্বর অবস্থা এ, মানে গ্রুপ এ তে মাঝে মাঝে একটা অ্যাকিউট দেখা যায় প্রচন্ড ভাবে, তো তাদের ক্ষেত্রে আপনি 10M পর্যন্ত যেতে পারেন, 10M এর নিচে নিচে থাকাটাই ভালো। 4র্থ নম্বর ব্যাপার হচ্ছে যাদের হচ্ছে যে অ্যাকিউট আসে কিন্তু অ্যাকিউটের কিছু প্রভাব একটু যেন বডির মধ্যে থেকে যায়, শরীরটা খুবই দুর্বল হয়ে যায়। উপরের 2টা রোগী অ্যাকিউটের পরে কোনো দুর্বলতা অনুভব করে না, কিন্তু গ্রুপ এ তে 3 নম্বর পজিশনে যারা আছে তারা অ্যাকিউটের পরে শরীরের রিকভারিটা অত ফাস্ট হয় না, একটু যেন থেকে যায়, মানে রিকভার হচ্ছে কিন্তু অত ফাস্ট নয়। তো সেক্ষেত্রে আপনি 1M পর্যন্ত যাইতে পারেন, 1M এর থেকে একটু বেশি গেলে 3M, 4M, 5M ক্লিনিকের মধ্যে কিছুই না ভাই, ওই স্কেলটাই বুঝে ফেললেই আপনি ফুকে ওষুধ তৈরি করে ফেলতে পারেন। আর যেখানটায় আপনি দেখতেছেন যে রিকারেন্ট ইনফেকশন ডিজিজ, রিকারেন্ট এই সর্দি কিছুদিন বাদে ফের সর্দি, 2 মাসের মধ্যে ফের আবার আর একটা অ্যাকিউট, তো এটা তো গ্রুপ বি, এখানে 1M এর নিচে থাকাটাই পাবো, 200 পোটেন্সি ফার্স্ট। এটা গ্রুপ, এটা ডক্টর ভিতুল কাসের লেভেল অফ হেলথ বইটা স্টাডি করলে আপনি পরিষ্কার একটা ধারণা পেয়ে যাবেন। ডক্টর ভিতুল কাস কিন্তু এই ধারণাটাকে, যে পোটেন্সি ধারণাটাকে খুবই লজিক্যালি ভাবে এক্সপ্লেন করেছেন এবং প্রয়োগ করেছেন, অবজারভেশন করেছেন, তারপরে লিখেছেন। আমরা তো পোটেন্সির আলোচনা শুরু করলাম, আর তো ক্লাস আগে গেল। প্রুভার্থের উপরে হোমিওপ্যাথিক 9 নম্বর অবজারভেশন হচ্ছে প্রুভার্থের উপরে হোমিওপ্যাথিক ওষুধের কার্যকর, অর্থাৎ যারা কোনো একটা মেডিসিনকে প্রুভ করছে, এখন সেই ঔষধের প্রতি সেন্সিটিভ হয়ে যায়, তখন সেই ঔষধটা যদি ভুল ক্রমে তাকে দেওয়া হয় বা যদি সিলেকশনের মধ্যেও আসে, তারপরে কিন্তু ভয়ঙ্কর ধরনের অ্যাগ্রাভেশন দেখা দেয়। এগুলো কাদের উপরে? আমরা তো আর আজকাল প্রুভার রোগী পাই না যাদের উপর প্রুভ করা হয়েছে। তো এই সমস্ত রোগীগুলো হচ্ছে ওই সমস্ত ক্লিনিকের পেশেন্ট যাদেরকে অকারণেই কোনো ডাক্তার হচ্ছে কে দীর্ঘদিন ধরে এক ওষুধের মধ্যে রেখেছিলেন। যেমন ধরেন মার্কসল দিয়ে, আমি এর আগে এক্সাম্পল দিয়েছিলাম, আমার একটা বন্ধু মার্কসল একটা রোগীরে মার্কসল 1M 1 বছর ধরে খাওয়াইছে। অবস্থাটা কি হয়েছে? ফলে তার সিমটোলজি নিতে গিয়ে দেখতেছি সব মাত্রা। কেন এমন হলো?
দেখা গেল পাস হিস্ট্রিতে মার্কসলের অ্যাবিউজ হয়েছে। এই মেডিসিনের অ্যাবিউজের কারণে অনেক সময় রোগীর মধ্যে সে একটা প্রহারের মতো আচরণ করতেছে। তো সেই ক্ষেত্রে যদিও বা সেই ঔষধটাই আসে, মার্কসলই যদি আসে, তাহলে সেক্ষেত্রে যেরকম 9-8 নম্বর অবজারভেশনের ক্ষেত্রে ওই রকম টাইপের অলফেকশন মেথড, নো রিপিটেশন, এরকম ভাবে তাকে যত কম মাত্রার ওষুধের মধ্যে রাখা যায়। তাহলে 8 আর 9 একই, একটা ন্যাচুরাল, একটা হচ্ছে কৃত্রিম। 8 নম্বরেরটা ন্যাচুরাল হচ্ছে সেন্সিটিভ, আর 9 নম্বরটাকে কৃত্রিম ভাবে সেন্সিটিভ বানানো হয়েছে কোনো একটা মেডিসিন। 10 নম্বর হচ্ছে 10 নম্বর অবজারভেশন কি, ঔষধ প্রয়োগ করার পরে নতুন নতুন লক্ষণাবলী দেখা। কেন হচ্ছে এই ব্যাপারটা? এটা ইন্টারেস্টিং যে আপনি একটা রোগী দেখলেন এবং রোগী দেখে একটা ঔষধ দিলেন এবং ঔষধ দেওয়ার পরে দেখা যাচ্ছে রোগীর মধ্যে নতুন নতুন সিমটমস আসতেছে যেগুলো আগে কখনো ছিল না। কি করবেন? এই ঘটনা কেন ঘটতেছে এবং করণীয় কি? New symptoms appear after the remedy. হ্যালো, কেউ একজন এক্সপ্লেনেশন করতে পারবেন? আচ্ছা, আমি করে দেব। অর্থাৎ রেমেডি দেওয়ার পরে শরীরের মধ্যে এমন কিছু উপসর্গ দেখা দিল যেগুলো আগে কখনোই ছিল না, এবং ওষুধ নির্বাচন ঠিক হয়নি স্যার। রাইট। তাহলে এই যে নিউ সিমটমস নিয়ে অনেক একগুচ্ছ প্রশ্ন সৃষ্টি হয়, যেগুলো আমি এর আগে উত্তর দিয়েছি। যে নিউ সিমটমস কাকে বলবো? ডক্টর হ্যানিম্যান বলতেছে, if new symptoms arise which are not part of the disease picture, the remedy was not homeopathic and has acted as a new disease producing agent. New disease producing agent অর্থাৎ এখানটায় নিউ সিমটমস 3 প্রকারের। আমরা ওষুধ দেওয়ার পরে দেখা যায় প্যাথোলজি গ্রো করছে, যে ধরেন হেপাটিক ইনফ্লামেশন ছিল, এবার সোরিয়াসিসের দিকে আস্তে আস্তে যাচ্ছিল। তাহলে এটা হচ্ছে কি, রোগ প্রোগ্রেস করতেছে, সেক্ষেত্রে রোগ আরো অ্যাডভান্স লেভেলে প্রবেশ করতেছে। তাহলে সেটা কিন্তু ডিজিজের পার্ট, অর্থাৎ রোগ চিত্রের অংশ, রোগেরই একটা অংশ, অ্যাডভান্স প্যাথোলজি। তাহলে সেক্ষেত্রে আপনার মেডিসিন কোনোই কাজ করে না। নাম্বার 2 নিউ সিমটমস হচ্ছে যে এমন কিছু সিমটমস যেটা রোগীতে আগে ছিল, রোগী বলতে ভুলে গেছে, এখন সেই ধরনের সিমটমস প্রকাশ হচ্ছে। তাহলে এখানটায় যে নতুন লক্ষণাবলী দেখা দিচ্ছে, এটা অ্যাকচুয়ালি নতুন নয়, পেশেন্টের ভুল, পেশেন্টে বর্ণনা করতে পারে নাই, পেশেন্ট ভুলে গিয়েছিল। সেক্ষেত্রে আপনি পেশেন্টকে প্রশ্ন করলেই জিজ্ঞাসা করবেন যে এই কষ্ট কি আপনার আগে কোনো সময় ছিল? খুব সতর্কতার সাথে প্রশ্ন করলে রোগী অ্যান্সার করতে পারে। যদি দেখা যায় যে না, এটা জীবনের কোনো সময় দেখা দিয়েছিল, এখন সেটা ফিরে আসছে, তাহলে কিন্তু এখানটায় আপনি খুবই পজিটিভ, আপনি একদম প্রগনোসিস করবেন যে বেটার রেজাল্ট, হায়ার লেভেলের রেজাল্ট প্রডিউস হয়েছে। হ্যাঁ, 3 নম্বর ব্যাপার হচ্ছে যে অ্যাসেসারি সিমটমস, অর্থাৎ ওয়ান সাইডেড ডিজিজ ছিল, গ্রুপ সির পেশেন্ট ছিল, এখন লাইকোপোডিয়াম দেওয়ার পরে আরো কিছু সিমটমস এমন ভাবে এসে জমা হয়েছে যে সেগুলো একটা মেডিসিনকে ইন্ডিকেট করছে কোস্টিকাম। ধরেন লাইকোপোডিয়াম থেকে কোস্টিকামের দিকে চলে গেল, বা লাইকোপোডিয়াম থেকে সালফারের দিকে চলে গেল, তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু নিউ সিমটমস নয়, এটা হচ্ছে অ্যাসোসিয়েটেড সিমটমস। আগে ভাইটাল ফোর্স ব্যক্ত করতে পারছিল না, আপনার ঔষধ গিয়ে ভাইটাল ফোর্সকে এমন ভাবে উদ্দীপিত করতে পেরেছে যে সে আরো কিছু সিমটমস প্রডিউস করতে পেরেছে, যেটার দ্বারা আপনি গাইডেড হচ্ছেন এবং ভালোভাবে একটা ঔষধ পর্যন্ত পৌঁছাতে পারছেন। অর্থাৎ আগে ধোঁয়াশার পিকচারটা কেটে গেছে। তাহলে এই ক্ষেত্রে এটা নিউ সিমটমস নয়, এই সিমটমসটাকে বলা হবে অ্যাসোসিয়েটেড সিমটমস, রাইট? 5 নম্বর ব্যাপার হচ্ছে না রোগের সঙ্গে সম্পর্কিত, না
ওষুধের সঙ্গে সম্পর্কিত, না হি অ্যাসোসিয়েটরি সিমটমস এর সঙ্গে সম্পর্কিত। দেখা যাচ্ছে আপনি আঙ্গুলে ব্যথার জন্য ঔষধ দিলেন, আঙ্গুলে ফিঙ্গার গুলো খুবই আড়ষ্ট ভাব ছিল, খুবই বেদনাদায়ক পরিস্থিতিতে ছিল, আপনি ওষুধ দিচ্ছেন। এবারে দেওয়ার পরে রোগীর মধ্যে কাঁধের মধ্যে যন্ত্রণা চলেছে, শোল্ডার ব্লেডের মধ্যে জয়েন্টের মধ্যে পেন হচ্ছে এবং তার সাথে পেশাবের মধ্যে রক্ত আসতেছে। এখন দেখা যাচ্ছে এটা কোনো মতেই রোগের পার্ট নয়। আপনি প্যাথোলজি পড়ে দেখতেছেন যে আঙ্গুলের যন্ত্রণার সঙ্গে তো কিডনিতে রক্তপাতের কোনো ব্যাপার নাই, তাহলে এই সিমটমস কোথায় থেকে আসলো? এটাই হচ্ছে অরিজিনাল নিউ সিমটমস। এই সিমটমস প্রকাশ করে যে এটা রোগেরও অংশ নয়, না মেডিসিন চিকিৎসাকে কমপ্লিট করার জন্য এসছে অ্যাসোসিয়েটরি সিমটমস, আর না হি হচ্ছে এটা ডিজিজের কোনো পার্ট, আর না রোগ চিত্রের কোনো পার্ট। তাহলে এটা এমন একটা ঔষধ দেওয়া হয়েছে যে ঔষধটা ভাইটাল ফোর্সকে সাপ্রেস করেছে, ভাইটাল ফোর্সকে একটা নতুন ধরনের বিষাক্ত, মানে ভাইটাল ফোর্সের উপরে এমন ভাবে কাজ করেছে যে সে নিউ সিমটমস প্রডিউস করেছে। তার এফেক্টের মধ্যে চলে এসে, ধরেন আপনি দিয়েছিলেন কি ওষুধ দিয়েছিলেন, ধরেন আপনি দিয়েছিলেন মিলিফোলিয়াম দিয়েছিলেন, তো মিলিফোলিয়াম দেওয়ার ফলে বা আর একটা ভালো মেডিসিন যাই হোক, ফসফরাস দিয়েছে, ফসফরাস দেওয়ার পর দেখা গেল তার পেশাবের মধ্যে ব্লিডিং দেখা দিচ্ছে, অথচ এই সমস্যাটার কখনোই ছিল না। তাহলে এক্ষেত্রে এই যে নিউ সিমটমস প্রডিউস করছে, এটা সরাসরি নির্দেশিত করে যে এই ওষুধ ভাইটাল ফোর্সের উপরে কি প্রেসার দিয়ে এমন ভাবে ওভার স্টিমুলেটেড করেছে যে এই ধরনের সিমটমস প্রডিউস করেছে, এটা বিষক্রিয়ার মতো কাজ করেছে। যেমন বিষ খেলে মানুষের মধ্যে সিমটম চলে আসে, এই ওষুধটা বিষের মতো কাজ করেছে, পরে আপনার মধ্যে নতুন সিমটমসের জন্ম দিয়েছে। তাহলে অবশ্যই এখানে ওষুধ সিলেকশন ভুল হয়েছে। ডক্টর কেন্ট এই কথাটাই এখানে বলতে চাইছেন যে প্রচুর পরিমাণে নতুন লক্ষণ দিচ্ছে, চলে যাচ্ছে, অথচ প্রধান যে সমস্যা, যে সমস্যা নিয়ে রোগী এসছে, সেই লক্ষণাবলী যাচ্ছে না, সরছে না, বা সরে গিয়ে অন্য ধরনের কষ্ট দেখা দিচ্ছে, তাহলে আরো ডিপ টাইপের সমস্যা দেখা দিচ্ছে, তাহলে বুঝতে হবে এগুলো সবই নতুন লক্ষণ। এবং এটা প্রমাণ করে যে ঔষধ নির্বাচন সঠিক হয়নি এবং ঔষধ কাজ করতেছে। ক্লিয়ার? নিউ সিমটমস কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং নিউ সিমটমস এর সিলেকশন করাটা খুবই মুশকিলের কাজ। ইজ ইট অ্যাসোসিয়েটরি সিমটম, ইজ ইট ডিজিজের পার্ট, নাকি না এটা কোনো পুরাতন লক্ষণ যেটা নতুন ভাবে ফিরে আসছে, এটাকে বোঝা লাগবে। নিউ সিমটমস আসা মানেই যে বিপজ্জনক অ্যাকচুয়ালি তা না। নিউ সিমটমস যে তিনটে সেট আপ আছে, সেই সেট আপটাকে বুঝতে হয়, সেই সেটটাকে বুঝে তাকে বুঝতে হয়। তাহলে 10 নম্বরটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? নিউ সিমটমস অ্যাপিয়ার নিয়ে কারো সমস্যা আছে? আপনারা যারা ভালো স্টুডেন্ট আমারা দেখাবেন যে নিউ সিমটমস কয় প্রকারের হতে পারে, যেটাকে আমরা নতুন সিমটমস হিসেবে বিবেচনা করব, এবং সেগুলো কি কি হতে পারে। এটা একটা ছোট্ট মতো নোট লিখে গ্রুপে পোস্ট করবেন, এটা আপনাদের হোমওয়ার্ক দেওয়া। কারণ নিউ সিমটমস ব্যাপারটা খুবই গোলমেলে ব্যাপার, এবং এই সম্পর্কে যদি পারেন অর্গাননের অ্যাফোরিজম দিয়ে এটাকে উন্নত করুন, যে কোন অ্যাফোরিজমের মধ্যে নিউ সিমটমস এর আলোচনা আছে। এইটুকু হোমওয়ার্ক যদি কেউ করতে পারেন তাহলে বুঝবো আজকে ক্লাসটা সার্থক। থ্যাংক ইউ প্রত্যেকেই, অনেক অনেক ধন্যবাদ। আজকের টাইম শেষ, আজকে আর সময় নাই, আর অলরেডি প্রশ্ন তো সব চলে গেছে। তাহলে এখানটায় শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস এখানে সমাপ্ত করছি। জি স্যার, থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ স্যার, শুভকামনা রইল, দোয়া রইল স্যার। প্রত্যেকের জন্য শুভকামনা রইল, আর নেক্সট বুধবারে দেখা হবে ইনশাল্লাহ। এবং সম্ভবত নেক্সট বুধবারে আমরা যে একটা ঘোষণা দিয়ে দিই যে রেপার্টারি ক্লাস, আমাদের যে রেপার্টারি একটা ডেমো ক্লাস হওয়ার কথা ছিল, অবশ্যই সেটা 20% ক্লাস, কিন্তু 1 মাস পর্যন্ত ডক্টর মহিউদ্দিন ভাই সিদ্ধান্ত নিয়েছে এটা ফ্রি রাখবে।
আপনাদের প্রত্যেকেই আমন্ত্রণ জানানো হচ্ছে সেই ক্লাসটার জন্য অ্যাপিয়ার থাকার জন্য। ডেমো ক্লাস 1 মাস পর্যন্ত ফ্রি আছে, আরামসে জয়েন করবে, বুঝবে যে ক্লাসের ম্যাটেরিয়াল কি, আমাদের চেষ্টা কি, আমাদের টার্গেট বা গোল কি। ঠিক আছে, তো আগামী ক্লাসের জন্য প্রত্যেককেই আমন্ত্রণ জানাবেন। স্যার কোশ্চেনটা একটু আবার যদি বলতেন repeat করে। মানে কোশ্চেন নয় যে আগামী হোমওয়ার্ক নিউ সিমটমস কাকে বলে, নিউ সিমটমস কত প্রকারের হতে পারে এবং নিউ সিমটমস কয় প্রকারের কি কি হতে পারে এবং অরিজিনাল নিউ সিমটমস কাকে বলবো সেই সম্পর্কে আপনার মতামত এবং অর্গাননের কোটেশন যদি দিতে পারেন। অর্গাননের কোটেশন কোন কোন জায়গায় ডক্টর হ্যানিম্যান এগুলো নিয়ে আলোচনা করেছেন, যে এটা নিউ সিমটমস না ওল্ড সিমটমস রিটার্ন নাকি না অ্যাসেসরি সিমটমস, এগুলো এক্সপ্লেনেশন অর্গানন দিতে পারলে আরো ভালো। জি স্যার, ঠিক আছে, ধন্যবাদ। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব চমৎকার একটা ক্লাস উপহার দেওয়ার জন্য। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন। তো আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সে ক্লাস কি শেষ হয়ে গেছে?